আসসালামু আলাইকুম। বল অধ্যায়ের লেকচার 2 তে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব সেগুলো হচ্ছে বলের সাম্যাবস্থা, বলের অসাম্যাবস্থা, ভরবেগ এবং সংঘর্ষ। তো ভরবেগ এবং সংঘর্ষ হচ্ছে তোমাদের জন্য অনেক ইম্পর্টেন্ট একটা টপিক। এই ২ টা টপিক তোমাদের অনেক ভালোভাবে জানা লাগবে। আর বলের সাম্যাবস্থা, অসাম্যাবস্থা সম্পর্কেও আমরা আজকে ধারণা নিব। তো চলো শুরু করা যাক। আমরা প্রথমে বলের সাম্যাবস্থা দিয়েই তাহলে শুরু করি। বলের সাম্যাবস্থা কি ভাইয়া? বলের সাম্যাবস্থা হচ্ছে যখন কোনো বস্তুর উপর একাধিক বল, কি বল? একের অধিক বল একসঙ্গে কাজ করে বস্তুর গতির কোনো পরিবর্তন হয় না, তখন বলের সেই অবস্থাকে কি বলে? সাম্যাবস্থা বলে। অর্থাৎ কোনো একটা বস্তুর উপর অনেকগুলো বল একসাথে কাজ করতেছে, কিন্তু বস্তুর গতির কোনো পরিবর্তন হচ্ছে না। এ ধরনের বলকেই আমরা কি বলবো? সাম্য অবস্থা বা বলের সাম্য অবস্থা। তো বলের সাম্য অবস্থায় যদি গতির কোনো পরিবর্তন না থাকে ভাইয়া, তাহলে বলো তো ত্বরণ থাকবে? সেখানে কোনো ত্বরণ থাকবে না। তাহলে ত্বরণ কত হবে? ত্বরণ হবে 0। আর যেহেতু অনেকগুলা বল, একাধিক বল একসঙ্গে কাজ করতেছে, কিন্তু এদের গতির কোনো পরিবর্তন হচ্ছে না, তার মানে কি প্রত্যেকটা বল একে অপরকে কি করে দিচ্ছে? নিষ্ক্রিয় করে দিচ্ছে। তো এই ধরনের ক্ষেত্রে লব্ধি বলের মান কত হবে ভাইয়া? লব্ধি বলের মানও হবে কি? 0, তাই না? লব্ধি বল বা নিট বলের মান হবে কত? 0। তাহলে বলের সাম্যাবস্থার ক্ষেত্রে কি হবে? ত্বরণ থাকে না এবং লব্ধি থাকে না। লব্ধি বলও থাকে না। তো এইটা যদি বুঝে থাকো ভাইয়া, তাহলে এবার আসো আমরা একটা উদাহরণ দিয়ে বিষয়টা আরো ক্লিয়ার করি। এখানে দেখো, এখানে আমরা কি করতেছি? এখানে m ভরের একটা বস্তুকে আমি ঝুলাই রাখছি। কি দিয়ে? একটা সুতার সাহায্যে আমি বস্তুটাকে ঝুলাই রাখছি। এখন দেখো তো ভাইয়া, সুতার টান কোন দিকে কাজ করতেছে? সুতার টান করতেছে উপরের দিকে কাজ। এবং বস্তুর ভর যেহেতু এইখানে m, তাহলে অভিকর্ষ বলে এখানে বস্তুটা কোন দিকে কাজ করবে? ওজন কোন দিকে কাজ করতেছে? নিচের দিকে কাজ করতেছে। তো এই বস্তুটাকে সুতা উপরের দিকে টানতেছে এবং বস্তুটার ওজন কোন দিকে কাজ করতেছে? নিচের দিকে কাজ করতেছে। কিন্তু বস্তুটা এই অবস্থায় কি আছে? স্থির আছে, তাই না? তো বস্তুটা উপরে একটা বল কাজ করতেছে, নিচে একটা বল কাজ করতেছে। এই ২ টা বল একে অপরকে কি করে দিচ্ছে? নাকচ করে দিচ্ছে। অর্থাৎ এই ২ টা বল একে অপরকে নিষ্ক্রিয় করে দিচ্ছে। ফলে বস্তুটা যে অবস্থায় আছে সেই অবস্থায় আছে। অর্থাৎ এর গতির কোনো পরিবর্তন হচ্ছে না। তাহলে এই ক্ষেত্রে আমরা এই বলটাকে, তাহলে এই অবস্থাটাকে আমরা কি করতে বলতে পারবো? এই অবস্থাটাকে আমরা বলের সাম্য অবস্থা বলতে পারবো। এবার আসো ভাইয়া বলের অসাম্যাবস্থা। বলের অসাম্যাবস্থা কি ভাইয়া? যখন কোনো বস্তুর উপর একাধিক বল কাজ করার ফলে বলগুলো একে অপরকে সম্পূর্ণ নিষ্ক্রিয় করতে পারে না। অর্থাৎ একটা বস্তুর উপর অনেকগুলা বল কাজ করতেছে, কিন্তু বলগুলো কি করে না? একে অপরকে নিষ্ক্রিয় করতে পারে না। যদি একে অপরকে নিষ্ক্রিয় করতে না পারে, তাহলে অবশ্যই কি হবে? বস্তুর গতি অবস্থার পরিবর্তন ঘটবে, তাই না? বস্তুর গতি অবস্থার পরিবর্তন ঘটবে। তাহলে তখন সেই বলের সেই অবস্থাকে আমরা কি বলবো? বলের অসাম্যাবস্থা বলবো। যেমন ভাইয়া ওই একই রকম একটা উদাহরণ যদি দেখি, এখানে আমি একটা দড়ি দিয়ে কি করছি? একটা বলকে বেঁধে রাখছি। তো দড়ির টান কোন দিকে কাজ করতেছে ভাইয়া? দড়ির টান এই দিকে কাজ করতেছে। কোন দিকে? এই দিকে কাজ করতেছে। তাহলে টান বল কাজ করতেছে এই দিকে। এবার বলো তো ভাইয়া, এখানে যে বস্তুটা আমি ঝুলাই রাখছি, এর ওজন কোন দিকে কাজ করছে? এর ওজন কি এইদিকে কাজ করতেছে? না ভাইয়া, এর ওজন কিন্তু এইদিকে কাজ করতেছে না। কারণ ওজন সবসময় খাড়া নিচের দিকে কাজ করে। ওজন সবসময় কোন দিকে কাজ করে? খাড়া নিচের দিকে কাজ করে। তো টান বল কাজ করতেছে এই দিকে, ওজন কাজ করতেছে এই দিকে। তো এই ২ টা বল কি একে অপরের বিপরীত দিকে আছে? না। এই ২ টা বল তাহলে একে অপরকে নাকচ করে দিতে পারবে? পারবে না। তাহলে এই ক্ষেত্রে কি হবে ভাইয়া? তাহলে এক্ষেত্রে তুমি যখন বস্তুটাকে এখন ছেড়ে দিবা, তখন বস্তুটা এইভাবে দুলতে থাকবে। ঠিক আছে? একবার এইখানে আসবে, একবার এখানে আসবে। এভাবে বস্তুটা ক্রমান্বয়ে দুলতে থাকবে। অর্থাৎ পেন্ডুলামের মতো দুলতে থাকবে। তাহলে এইখান থেকে এই সূত্রটা, এই সংজ্ঞাটা থেকে আমরা কি বুঝতে পারতেছি দেখো তো? এখানে কি থাকবে তাহলে? এখানে যদি গতির অবস্থার পরিবর্তন হবে, তার মানে এখানে কি থাকবে? ত্বরণ থাকবে। আর বস্তুর বলগুলো মানে যে অনেকগুলা বল যখন একসাথে কাজ করতেছে, কিন্তু তারা একে অপরকে নিষ্ক্রিয় করে দিতে পারতেছে না, তার মানে কি এখানে একটা লব্ধি বলও থাকবে। বুঝতে পারছো? লব্ধি বলও থাকবে। তাহলে বলের সাম্যাবস্থা অসাম্যাবস্থার ক্ষেত্রে আমরা যদি বেসিক ২ টা পার্থক্য বলি, তাহলে সাম্যাবস্থায় ত্বরণ থাকে না এবং লব্ধি থাকে না। আবার হচ্ছে কি বলের অসাম্যাবস্থায় ত্বরণ থাকবে এবং লব্ধিও থাকবে। এবার আসো ভাইয়া আমরা
এতক্ষণ পর্যন্ত ২ টা বল নিয়ে কাজ করছি। একটা টান বল আর এমজি অর্থাৎ ২ টা বলেই আমরা পাইছি। এবার দেখি, এবার আমরা একটা জিনিস লক্ষ্য করি। দেখো, ধরো এইখানে আমি m ভরের একটা বস্তু রাখছি। সেটাকে আমি কি করছি? এইদিকে একটা দড়ি দিয়ে বেঁধে রাখছি, এইদিকে একটা দড়ি দিয়ে বেঁধে রাখছি। এইটাকে যদি আমি T1 ধরি, এইটাকে যদি আমি T2 ধরি এবং বস্তুর ওজন কোন দিকে কাজ করবে? খাড়া নিচের দিকে কাজ করবে, mg। তো এই T1 এবং T2 কি করতেছে? m ভরের এই বস্তুটাকে এইখানে স্থিতিশীল অবস্থায় রাখতেছে, অর্থাৎ বস্তুটার এইখানে ধরে রাখতেছে। বস্তুটা দুলতেওছে না, আবার ছিঁড়েও পড়ে যাচ্ছে না। তার মানে কি? তার মানে হচ্ছে ভাইয়া এইখানে T1 আর T2 র যোগফল হচ্ছে কি? বস্তুর ওজনের সমান। ফলে এই ২ টা ওজন কি করে দিচ্ছে? একে অপরকে টানাটানি করে এরা নাকচ করে দিতেছে। ফলে বস্তুটা যে অবস্থায় আছে সেই অবস্থায় স্থির অবস্থায় আছে। তাহলে এই বলটাকে আমরা কি বলতে পারবো? এটা হচ্ছে কি? বলের সাম্যাবস্থার একটা উদাহরণ। ঠিক আছে ভাইয়া? এবার আসো আমরা ভরবেগ নিয়ে একটু কথা বলি। ভরবেগ দেখেই তুমি কি বুঝতেছো বলো তো ভাইয়া? ভরবেগ কথাটা দেখেই বোঝা যাচ্ছে ভর এবং বেগ ২ টা জিনিস আছে, তাই না? তাহলে ভরবেগের সংজ্ঞা আমরা কি বলতে পারি? বস্তুর ভর এবং বেগের গুণফলকেই কি বলা হয়? ভরবেগ বলা হয়। তাহলে ভরবেগের সংজ্ঞা কি লিখবো? বস্তুর ভর এবং বেগের গুণফলকেই ভরবেগ বলা হয়। ধরো কোনো একটা বস্তুর ভর যদি m এবং এর বেগ যদি v হয়, তাহলে ভরবেগ p সমান কি? ভরবেগকে আমরা কি দিয়ে প্রকাশ করব? p দিয়ে। p সমান কি লিখবো? m v। তাহলে ভরবেগের সূত্র হচ্ছে কি? p ইজ ইকুয়াল টু এম ভি, ভর এবং বেগের গুণফল। ওকে, এবার আসো ভাইয়া, ভরবেগ কি ধরনের রাশি ভাইয়া বলো তো? ভরবেগ কিন্তু ভেক্টর রাশি। কি রাশি? ভরবেগ হচ্ছে ভেক্টর রাশি। কেন ভাইয়া? তোমাদের মনে প্রশ্ন আসতে পারে না ভাইয়া ভরবেগ কেন ভেক্টর রাশি? ভরবেগের যদি তুমি ইয়াটা লিখো, আচ্ছা ভরবেগ যেহেতু ভেক্টর রাশি তাই আমরা ভেক্টর সাইন দিয়ে দেই। এই সাইন দেখে তুমি কি বুঝতেছো? এটা পি হচ্ছে কি? ভরবেগ ভেক্টর রাশি। আবার এম কি ভাইয়া? এম হচ্ছে কিন্তু স্কেলার রাশি, তাই না? এম হচ্ছে স্কেলার রাশি, সরি, স্কেলার রাশি। ভর হচ্ছে কি? স্কেলার রাশি। কেন? কারণ ভর প্রকাশের জন্য শুধু মানের প্রয়োজন হয়, দিকের কোনো প্রয়োজন হয় না। কিন্তু বেগ কি? বেগ হচ্ছে ভেক্টর রাশি। বেগ ভেক্টর রাশি কেন? তোমরা সবাই জানো। কারণ যদি আমি তোমাদের বলি যে একটা গাড়ি 10 মিটার পার সেকেন্ড বেগে চলা শুরু করছে, তো কোন দিকে চলা শুরু করছে? শুধু বেগ বললেই হবে না, বেগের সাথে আমাদের কি বলা লাগে? কোন দিকে যাচ্ছে সেটাও বলে দেওয়া লাগে। তাই ভর একটা কি? স্কেলার রাশি এবং বেগ হচ্ছে কি? একটা ভেক্টর রাশি। আর এই দুইটার গুণফল আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে আমরা কি পাচ্ছি? সেটাও একটা ভেক্টর রাশি পাচ্ছি। অর্থাৎ যদি কোথাও আমরা ভেক্টর রাশিকে স্কেলার রাশি দিয়ে গুণ করি, তাহলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে কি? ভেক্টর রাশি। কি পাবো ভাইয়া? ভেক্টর রাশি। অর্থাৎ তুমি যদি স্কেলার রাশিকে কি করো? স্কেলার রাশিকে ভেক্টর রাশি দিয়ে গুণ করো, ভেক্টর রাশি দিয়ে গুণ করলে ভেক্টর রাশি পাবো। ভেক্টর রাশি পাওয়া যায়। ঠিক আছে ভাইয়া, বুঝতে পারছো? তাহলে একটা স্কেলার রাশিকে ভেক্টর রাশি দিয়ে গুণ করলে কি পাওয়া যায়? ভেক্টর রাশি পাওয়া যায়। এবার আসো আমরা একক এবং মাত্রা নিয়ে কথা বলি। তাহলে ভরবেগের একক কি? আবার তুমি যদি লেখো পি ইজ ইকুয়াল টু এম ভি। ভরের একক কি ভাইয়া বলো তো? ভরের একক হচ্ছে কেজি আর বেগের একক হচ্ছে কি? মিটার পার সেকেন্ড। তাহলে ভরবেগের একক কি? ভরবেগের একক হচ্ছে কেজি মিটার পার সেকেন্ড। ওকে, এটা হচ্ছে ভরবেগের একক। এবার আসো মাত্রা দেখি। মাত্রা তাহলে কি ভাইয়া? ভরের মাত্রা হচ্ছে কি? এম এবং বেগের মাত্রা হচ্ছে কত? এল টি ইনভার্স 1। তাহলে ভরবেগের মাত্রা কি? এম এল টি ইনভার্স 1। ঠিক আছে, এখান থেকে তাহলে আমরা ভরবেগ সম্পর্কে আমরা সবকিছু জানছি। আসো ভাইয়া, এবার আমরা একটা ভরবেগ নিয়ে ম্যাথ করি। এই ম্যাথটা তোমাদের বইয়েই দেওয়া আছে। কি দেখো, লক্ষ্য করো, তুমি একটি টেনিস বল 10 মিটার পার সেকেন্ড বেগে দেয়ালে ছুড়ে দেওয়ার পর এটা একই দ্রুতিতে ঠিক তোমার দিকে ফিরে আসছে। অর্থাৎ তুমি একটা টেনিস বলকে দেয়ালের দিকে ছুড়ে মারছো, বলটা কি হয়েছে? দেয়ালে ধাক্কা লাগছে, লাগার পর কি হয়েছে? তোমার দিকে ফিরে আসতেছে, কিন্তু কি? একই দ্রুতিতে, অর্থাৎ 10 মিটার পার সেকেন্ড বেগেই ফিরে আসতেছে। বলটির ভর দেওয়া আছে কত গ্রাম? 100 গ্রাম। তাহলে ভরবেগের পরিবর্তন নির্ণয় করতে বলছে। তাহলে ভাইয়া তোমার কাছে দেওয়া আছে কি? দেওয়া আছে কি? যদি সমাধান করো, দেওয়া আছে বলের ভর এম সমান কি? 100 গ্রাম। এটাকে কিসে আনা লাগবে আমাদের? কেজিতে। 100 গ্রামকে কেজিতে আনলে কি 1000 দিয়ে ভাগ করলে কি পাবো? 0.1 কেজি। এবার আসো ভাইয়া, আমাদের দেওয়া আছে কি? বেগ, তাই না?
আমি একটা বেগকে আচ্ছা বেগটা লেখার আগে আমরা একটু এই চিত্রটার দিকে একটু লক্ষ্য করি। তুমি ভাইয়া এখানে একটা বস্তুকে বা এই বলটাকে তুমি কত বেগে আঘাত করতেছো? 10 মিটার পার সেকেন্ড বেগে তুমি ছুঁড়ে মারলা। ফলে কি হইল? বলটা এসে দেয়ালে ধাক্কা লাগলো। ধাক্কা লাগার পর কি বলছে? ধাক্কা লাগার পর বলটা তোমার দিকে ফিরে আসতেছে। কত? সেম দ্রুতিতে ফিরে আসতেছে, তাই না? আচ্ছা ভাইয়া এবার তুমি বলো, তুমি বলটাকে যেদিকে নিক্ষেপ করছো আর বলটা দেয়ালে ধাক্কা লাগার পর যেদিকে ফিরে আসছে ২ টার দিক কি সেম? না ভাইয়া ২ টার দিক কিন্তু সেম না। ২ টা হচ্ছে কি আলাদা দিকে কাজ করতেছে। তুমি দিছো এই দিকে, বলটা ফেরত আসতেছে এই দিকে। তাহলে ভাইয়া এইখান থেকে কি তোমার মনে হইতে পারে না যে তুমি যে বলটাকে তুমি যে বেগে নিক্ষেপ করছো সেই বেগটাকে যদি তুমি পজিটিভ ধরো, দেয়াল থেকে বলটা ফিরে আসার সময় যে বেগে আসছে সেইটাকে তোমাকে কি ধরা লাগবে? নেগেটিভ ধরা লাগবে। কারণ ২ টা দিক কি? ২ টা দিক হচ্ছে বিপরীত দিক, তাই না? তাহলে আমরা তোমার বেগটাকে যদি u1 ধরি, তাহলে তুমি এই u1 বেগে নিক্ষেপ করছো সেটা হচ্ছে কত? 10 মিটার পার সেকেন্ড। এবার বলটা দেয়ালে এসে ধাক্কা লাগলো, সেটা ফেরত আসতেছে কি? যদি u2 বেগ ধরি সেটা হবে কত? -10 মিটার পার সেকেন্ড, তাই না? এই পর্যন্ত বুঝতে পারছো? এবার আসো, এবার তুমি কি লিখবা? এবার তুমি লেখো প্রথম ক্ষেত্রে প্রথম ক্ষেত্রে তাহলে ভরবেগ কত? অর্থাৎ তুমি যখন নিক্ষেপ করছো নিক্ষেপের ক্ষেত্রে ভরবেগ কত? p m u1, ওকে? কারণ এখানে বেগকে আমরা কি ধরি নেই? এখানে কিন্তু আমরা বেগকে v ধরি নাই। তাই আমরা লিখতেছি কি? u ধরছি, তাই আমরা লিখতেছি m u1। m হচ্ছে কত ভাইয়া? 0.1। u1 হচ্ছে কত? 10। তাহলে এটা আমরা কত পাচ্ছি? 1 কেজি মিটার পার সেকেন্ড, ওকে? এটা হচ্ছে কি? ভরবেগ প্রথম ক্ষেত্রে। তাহলে দ্বিতীয় ক্ষেত্রে ভরবেগ কত হচ্ছে ভাইয়া? এটারে যদি p1 ধরি, এটারে p2 ধরি, তাহলে m u2। তাহলে এটা যদি m u2 হয় তাহলে m এর মান কত? 0.1, u এর মান কত? -10। তাহলে এটা কত পাচ্ছি আমরা? -1 কেজি মিটার পার সেকেন্ড, ওকে? এটা আমরা পাইলাম। এখন ভাইয়া, এখন হচ্ছে আমার কথা, আমাদের নির্ণয় করতে বলছে কি? ভরবেগের পরিবর্তন কত, তাই না? আমাদের নির্ণয় করতে বলছে কি? ভরবেগের পরিবর্তন কত? আচ্ছা আমরা এই লেখাটাকে একটু ছোট করি। আচ্ছা পরের পেজে কি জায়গা আছে আমাদের? আছে। তাহলে আমরা লেখাটাকে ছোট না করে পরের পেজেই যাই। আমাকে বলছে ভরবেগের পরিবর্তন কত? তাহলে ভরবেগের পরিবর্তন, তাই না? ভরবেগের পরিবর্তন কি? আমরা যদি ডেল পি ধরি তাহলে আমরা কি লিখতে পারি? p1 মাইনাস p2। p1 এর মান কত পাইছি আমরা? p1 এর মান পাইছি যে আমরা 1, p2 এর মান কত পাইছি? -1। তাহলে এখান থেকে আমরা কি পাইতেছি? 1 + 1 = কত? 2। তাহলে ভরবেগের পরিবর্তন হচ্ছে কত? 2 কেজি মিটার পার সেকেন্ড, ওকে? এটা হচ্ছে ভরবেগের পরিবর্তন। তাহলে এই ম্যাথটা করার পর আমি যদি তোমাদের এখন এই পর্যন্ত তোমাদের সলভ করতে বলছে, তারপরে আমরা যে জিনিসটা একটু লক্ষ্য করব সেটা হচ্ছে ভরবেগের পরিবর্তন নিয়ে। ভরবেগের পরিবর্তন তাহলে আমরা যদি এমনিতেই লেখো, এই পর্যন্ত তোমার অঙ্ক শেষ। এবার যে জিনিসটা একটু তুমি লক্ষ্য করবা সেটা হচ্ছে ভরবেগের পরিবর্তন। ভরবেগের পরিবর্তন তার মানে কি লিখতে পারি আমরা? m(u1 - m(u2), তাই না ভাইয়া? এইটাকে সমান আমি কি লিখছি? ডেল পি ইজ টু এইটা, তাই না? এইটা যদি এইখানে হয় ভাইয়া, আমি উভয় পাশে একটা টি দিয়ে ভাগ করি। ডেল পি ভাগ হচ্ছে কি? টি, ওকে? এইখানেও আমি ভাগ করে দিই। উভয় সমান চিহ্নের দুই পাশে আমি কি সমান সমান জিনিস দিয়ে গুণ, ভাগ, যোগ, বিয়োগ সবকিছুই করতে পারবো, তাই না? উভয় পাশে আমি টি দিয়ে ভাগ করলাম। এবার ভাইয়া টি দিয়ে ভাগ করার পর আমার কি হইলো দেখো তো? এইখানে আমার ডেল পি বাই টি থাকলো। এইখানে আমি যদি এম কমন নেই তাহলে আমার এইখানে কি থাকতেছে বলো তো? এম কমন নিলে u1 মাইনাস u2 ভাগ হচ্ছে কত? টি, তাই না? এবার আমি এইটাকে যদি এইভাবে লিখি m ইন্টু u1 মাইনাস u2 বাই টি, ঠিক আছে? এটা যদি লিখি তাহলে এইখান থেকে আমি কি লিখতে পারতেছি? এটা হচ্ছে এটা কি ত্বরণের সূত্র না? শেষ বেগ বিয়োগ আদি বেগ ভাগ হচ্ছে সময়। এইখানে আমরা কি বেগের পার্থক্য ভাগ হচ্ছে সময়। তাহলে আমরা এখানে কি লিখতে পারবো? ত্বরণ লিখতে পারবো, পারবো না? তাহলে আমরা এইখানে লিখি এ, ঠিক আছে? এম এ। তুমি এইখানে পাচ্ছ কি? ডেল পি ভাগ হচ্ছে কি? টি, তাই না? ডেল পি ভাগ হচ্ছে কি? টি, ডেল পি বাই টি, ওকে? তাহলে ডেল পি সমান কি লিখতে পারো তুমি বলো তো? ডেল পি বাই টি সমান কি তুমি এফ লিখতে পারো না? কারণ এফ ইজ ইকুয়াল টু কি? এম এ। এফ ইজ ইকুয়াল টু কি? এম এ। এটা তোমরা সবাই জানো, তাই না? এটা নিউটনের দ্বিতীয় সূত্র, আমরা এটা পরবর্তীতে পড়বো।
ওকে, তাহলে এইখান থেকে তুমি এফ এফ এর জায়গায় কি লিখতে পারো, তুমি এম এর জায়গায় কি লিখতে পারো, এফ লিখতে পারো। এবার ভাইয়া তুমি যদি এইটা লিখতে পারো, তাহলে তোমাদের এইটুকু একটু দেখো, এটাকে আমরা একটু ছোট করি। এইটা যদি তুমি এইখানে লিখতে পারো, তাহলে কি তুমি লিখতে পারো না, তাহলে কি তুমি লিখতে পারো না, ডেল পি ইজ ইকুয়াল টু এফ টি, ডেল পি ইজ ইকুয়াল টু কি, এফ টি। তাহলে ভাই এইখান থেকে তুমি কি পাইলে দেখো তো, ভরবেগের যে পরিবর্তন সেটাকে আমরা কিভাবে পাচ্ছি, এফ ইন্টু টি, অর্থাৎ ভরবেগের পরিবর্তন পাওয়ার জন্য আমরা কি পাইতেছি, এফ ইন্টু টি। তাহলে এইখান থেকে আমরা যে জিনিসটা বলতে পারি, এটা হচ্ছে ভরবেগের পরিবর্তন সমান কি, বল এবং বলের ক্রিয়াকালের গুণফল। বল এফ আর টি হচ্ছে কি, এর সময়, অর্থাৎ বল এবং বলের ক্রিয়াকালের গুণফলকেই আমরা কি বলতে পারি, বলের ঘাত বলতে পারি। বলের ঘাত বলা হয়, বল এবং বলের ক্রিয়াকালের গুণফলকে কি বলা হয়, বলের ঘাত বলা হয়। তাহলে ভরবেগের পরিবর্তন সমান হচ্ছে কি, তাহলে ভরবেগের পরিবর্তন সমান আমরা কি লিখতে পারবো বলো তো, বলের ঘাত। ভরবেগের পরিবর্তন সমান আমরা কি লিখতে পারবো, বলের ঘাত। এটাকে হচ্ছে একটু আমরা ছোট করি নেই। ওকে, তাহলে আমরা যদি এইখানে এখন তোমাদের লিখে দেই, সেটা হচ্ছে ভরবেগের পরিবর্তন সমান সমান বলের ঘাত। বলের ঘাত হচ্ছে কি, বল এবং বলের ক্রিয়াকালের গুণফলকেই কি বলা হয়, বলের ঘাত বলা হয়। অর্থাৎ যদি তোমার পরীক্ষায় বলে দেওয়া থাকে যে কোনো বস্তুর উপর 10 সেকেন্ড ধরে 50 নিউটন বল প্রয়োগ করা হলো, তাহলে এর ভরবেগের পরিবর্তন কত, তাহলে 50 × 10 সমান হচ্ছে কি 500। তাহলে এটাই হচ্ছে কি, ভরবেগের পরিবর্তন হচ্ছে কত, 500 কেজি মিটার/সেকেন্ড। ওকে, তাহলে বল এবং যদি আমাদের কাছে সময় দেওয়া থাকে, সেখান থেকেও আমরা কি নির্ণয় করতে পারবো, ভরবেগের পরিবর্তন নির্ণয় করতে পারবো। ভরবেগের পরিবর্তন সমান সমান কি, বলের ঘাত। ওকে, এবার আসো ভাইয়া পরের ম্যাথটা একটু দেখি। পরের ম্যাথটা অনেক ইজি একটা ম্যাথ, এটা তোমরা নিজেরাই পারবা। 5 কেজি ভরের একটা স্থির বস্তুর উপর বল প্রয়োগ করায় সেটি 4 মিটার/সেকেন্ড বেগে চলা শুরু করলো। অর্থাৎ তোমার ভর হচ্ছে এম হচ্ছে কত, 5 কেজি, এবং বেগ হচ্ছে কত, 4 মিটার/সেকেন্ড। তাহলে তোমাকে বলছে ভরবেগ কত, ভরবেগ পি ইজ ইকুয়াল টু কত, এম ভি। এম হচ্ছে 5, বেগ হচ্ছে কত, 4, তাহলে হচ্ছে কত, 20 কেজি মিটার/সেকেন্ড। ওকে, বুঝতে পারছো? এবার আসো আমরা একটু সংঘর্ষ নিয়ে কথা বলি। তোমরা এই পর্যন্ত ভাইয়া ছোট থেকেই অনেকেই সংঘর্ষ দেখেছো, কেউ বাস ট্রাকের অ্যাক্সিডেন্ট দেখেছো, তাই না? তো সংঘর্ষ সবাই দেখছি। তো ভাইয়া এর মধ্যে সংঘর্ষ আবার 2 রকমের হয়। কি কি ধরনের ভাইয়া, একটা হচ্ছে স্থিতিস্থাপক সংঘর্ষ, আর একটা হচ্ছে কি, অস্থিতিস্থাপক সংঘর্ষ। এখন বলো তো ভাইয়া, স্থিতিস্থাপক সংঘর্ষই কি আর অস্থিতিস্থাপক সংঘর্ষই কি, বা কখন স্থিতিস্থাপক সংঘর্ষ হয়, কখন অস্থিতিস্থাপক সংঘর্ষ হয়। এখন লক্ষ্য করো ভাইয়া, স্থিতিস্থাপক সংঘর্ষ তাহলে কখন হয়, স্থিতিস্থাপক সংঘর্ষ তখন হয় যখন ভরবেগ ও গতিশক্তি সংরক্ষিত থাকে। ভরবেগ এবং কি, আচ্ছা আলাদাভাবে যদি লিখি, ভরবেগ সংরক্ষিত এবং কি, এমনকি গতিশক্তিও সংরক্ষিত থাকে। ওকে, তাহলে যে সংঘর্ষে ভরবেগ এবং গতিশক্তি উভয়ই সংরক্ষিত থাকবে, সে ধরনের সংঘর্ষকে আমরা কি বলবো, স্থিতিস্থাপক সংঘর্ষ। তাহলে অস্থিতিস্থাপক সংঘর্ষ কি, অস্থিতিস্থাপক সংঘর্ষের ক্ষেত্রে ভাইয়া ভরবেগও সংরক্ষিত থাকবে, ঠিক আছে, ভরবেগ সংরক্ষিত, এটা দুই ক্ষেত্রেই থাকে, সংরক্ষিত, ভরবেগ সংরক্ষিত, কিন্তু অস্থিতিস্থাপকের ক্ষেত্রে গতিশক্তি সংরক্ষিত নয়। তাহলে এইখান থেকে কি বুঝতেছো, স্থিতিস্থাপক সংঘর্ষ বা অস্থিতিস্থাপক সংঘর্ষ, যে সংঘর্ষই হোক না কেন, সেখানে কি থাকবে, ভরবেগ সংরক্ষিত থাকবে, কিন্তু গতিশক্তি কি থাকবে না ভাইয়া বলো তো। স্থিতিস্থাপক সংঘর্ষে গতিশক্তি সংরক্ষিত থাকবে, অস্থিতিস্থাপক সংঘর্ষে গতিশক্তি সংরক্ষিত থাকবে না। এখন ভরবেগ সংরক্ষিত থাকবে বা ভরবেগ সংরক্ষিত, গতিশক্তি অসংরক্ষিত বা সংরক্ষিত, এই জিনিসগুলা কি, এই জিনিসগুলা তো আমাদের জানা দরকার, তাই না ভাইয়া? তাই আমরা প্রথমে যে জিনিসটা লক্ষ্য করব সেটা হচ্ছে ভরবেগের সংরক্ষণশীলতার নিত্যতা বা ভরবেগের সংরক্ষণশীলতার নীতি। ভরবেগের সংরক্ষণশীলতার নীতিটা কি ভাইয়া, ভরবেগের সংরক্ষণশীলতার নীতিটা হচ্ছে সংঘর্ষের আগে এবং সংঘর্ষের পরের ভরবেগ কি থাকে, সমান থাকে। এই যে বাইরে থেকে কোনো বল প্রয়োগ করা না হলে
সংঘর্ষের আগের ভরবেগ এবং সংঘর্ষের পরের ভরবেগ সমান থাকে। এটাই হচ্ছে কি ভরবেগের সংরক্ষণশীলতা নীতি। অর্থাৎ যদি বাইরে থেকে তুমি কোনো বল প্রয়োগ না করো, তাহলে সংঘর্ষের আগে যে ভরবেগ থাকবে এবং সংঘর্ষের পরে যে ভরবেগ থাকবে সেটা কি থাকবে? সমান থাকবে। এটা কি ধরনের একটা যেমন আমরা একটা চিত্রের মাধ্যমে যদি লক্ষ্য করি, সেটা হচ্ছে ধরো এইখানে দুইটা বস্তু আছে বা দুইটা গাড়ি আছে, এটা হচ্ছে M1, এটা হচ্ছে কি M1, আর একটা এখানে হচ্ছে কি M2, M2, ঠিক আছে, M1 M2। M1 যাচ্ছে হচ্ছে কত U1 বেগে, M2 যাচ্ছে হচ্ছে কত U2 বেগে। এখন কথা হচ্ছে ভাই এদের এদের মধ্যে কখন সংঘর্ষ হবে বলো তো? এদের মধ্যে তখনই সংঘর্ষ হবে যখন U1 এর মান U2 চেয়ে কি হবে? বড় হবে। যখন U1 এর মান কি হবে? U2 চেয়ে বড় হবে। কারণ যদি U1 এর বেগ যদি বেশি না হয়, অর্থাৎ M1 এর বেগ যদি বেশি না হয়, তাহলে M1 কি কখনো M2 কে ধরতে পারবে? পারবে না। তার মানে এখানে সংঘর্ষ হওয়ার জন্য অবশ্যই M1 এর বেগটা কি হওয়া লাগবে? বেশি হওয়া লাগবে। এবার ধরে নিলাম আমরা বেশি, তারপর আমরা তাদের মধ্যে একটা সংঘর্ষ ঘটাই দিলাম, ঠিক আছে? আমরা এই যে এখন তাদের মধ্যে দুইটা সংঘর্ষ দেখাই দিলাম যে তাদের মধ্যে এখানে সংঘর্ষ হইল। এটা M1, এটা M2। সংঘর্ষ হলো। সংঘর্ষ হওয়ার পর কি হইতে পারে ভাইয়া? সংঘর্ষ হওয়ার পর দুই ধরনের কেস হইতে পারে। একটা হচ্ছে সংঘর্ষের পর তারা একসাথে লেগে যাবে, অথবা সংঘর্ষের পর তারা আলাদা হয়ে যাবে। আমরা দুইটা নিয়েই কথা বলবো। আগে আমরা দেখি সংঘর্ষের পর তারা আলাদা আলাদা হয়ে গেল। ধরো কথার কথা, সংঘর্ষের পর তারা কি হলো? সংঘর্ষের পর তারা আলাদা আলাদা চলতে শুরু করলো। তাহলে এইটা M1, এইটা M2। সংঘর্ষের পর M1 এর বেগ হয়ে গেল ধরে নেই V1, এবং সংঘর্ষের পরে M2 এর বেগ হলো কি V2। এখন ভরবেগের যে সংরক্ষণশীলতার নীতি আছে, সেইটা থেকে ভাই আমরা জানি যে সংঘর্ষের আগের ভরবেগ এবং সংঘর্ষের পরের ভরবেগ সমান থাকে। সেই নীতি অনুযায়ী যদি আমরা লিখি, তাহলে M1 U1 প্লাস M2 U2, এটা হচ্ছে কি ভাইয়া? সংঘর্ষের আগের ভরবেগ সমান M1 V1 প্লাস M2 V2। এটা হচ্ছে কিসের? সংঘর্ষের আগের ভরবেগ, সংঘর্ষের আগের ভরবেগ। এটা হচ্ছে কি? সংঘর্ষের পরের ভরবেগ। অর্থাৎ সংঘর্ষের আগের ভরবেগ এবং সংঘর্ষের পরের ভরবেগ কি হবে ভাইয়া? সমান হবে। এটাই হচ্ছে কি ভরবেগের সংরক্ষণশীলতা নিত্যতার সূত্র, ঠিক আছে? এইটা যদি হয়, এইখান থেকে তুমি হচ্ছে আরেকটা জিনিস লিখতে পারো না? এইখান থেকে তুমি কিন্তু লিখতে পারো, অথবা তুমি এইখান থেকে যদি সাজাই নাও, তাহলে তুমি M1 গুলাকে এক পাশে আনো। M1 U1 মাইনাস M1 V1 ইকুয়াল টু কত? M2 V2 মাইনাস M2 U2। এখান থেকে যদি তুমি কমন নাও, M1 কমন নিলে কি পাবা? U1 মাইনাস V1। এখান থেকে কমন নিলে M2 কমন নিলে কি পাবা? V2 মাইনাস U2। এইটাকে ভাইয়া তুমি আপাতত একটা সমীকরণ দিয়ে মনে রাখো, এটা ধরে নাও এটা 1 নাম্বার একটা সমীকরণ। আপাতত এখানে একটা সমীকরণ মনে রাখো, কিন্তু তুমি আপাতত এইটুকু মনে রাখবা, সাথে মনে রাখিও যে আমরা এখানে একটা সমীকরণ বানাইছি, ঠিক আছে? পরবর্তীতে যেটা আমাদের কাজে লাগবে। ওকে, এবার আসো ভাইয়া শক্তির সংরক্ষণশীলতা নীতি। শক্তি সংরক্ষণশীলতা নীতিটা কি ভাইয়া? শক্তির সৃষ্টি বা ধ্বংস নেই, এটা শুধুমাত্র কি এক রূপ থেকে অন্য রূপে রূপান্তরিত হতে পারে। এটা যদি সহজভাবে বলি, তাহলে এটাই শক্তির সৃষ্টি বা ধ্বংস নেই, এটা শুধুমাত্র এক রূপ থেকে অন্য রূপে রূপান্তরিত হতে পারে। একেই শক্তির নিত্যতার সূত্র বলে। তো ভাইয়া শক্তির নিত্যতার সূত্রে আমরা যে জিনিসটা আমরা আগে হচ্ছে কি ভরবেগের নিত্যতার সূত্র বা ভরবেগের সংরক্ষণশীলতার নীতি দেখছি, সেখানে আমরা ভরবেগের সূত্র আমি কি পেয়েছি? M ইন্টু পি ইজ ইকুয়াল টু কি এম ভি। এখন ভাইয়া শক্তি সংরক্ষণশীলতার নীতির ক্ষেত্রে আমরা গতিশক্তি নিয়ে কথা বলবো। যদি গতিশক্তি নিয়ে কথা বলি ভাইয়া, আমরা গতিশক্তিকে কি বলি? ই কে, কাইনেটিক এনার্জি, ঠিক আছে? গতিশক্তিকে কি বলা হয়? কাইনেটিক এনার্জি। ধরো এম ভরের একটা বস্তু ভি বেগে চলতেছে, তখন তার গতিশক্তি হবে হাফ এম ভি স্কোয়ার, ঠিক আছে? আমরা পরবর্তী তোমাদের কাজ শক্তি ক্ষমতা অধ্যায়ে আমরা গতিশক্তি নিয়ে কথা বলবো, বিভব শক্তি নিয়ে কথা বলবো, তখন এগুলো নিয়ে বিস্তারিত কথা বলবো। এখন শুধু মনে রাখো, যখন যদি কোনো বস্তু এম ভরের কোনো বস্তু যদি ভি বেগে চলা শুরু করে, তখন হচ্ছে তার বেগ কত হবে? অর্থাৎ তার গতিশক্তি কত হবে? হাফ এম ভি স্কোয়ার। ওকে, এটা হচ্ছে কি গতিশক্তির সূত্র। তো গতিশক্তির নিত্যতার সূত্রটার ক্ষেত্রে যদি ইয়া করো, তাহলে গতিশক্তি কি? সংঘর্ষের আগের গতিশক্তি এবং সংঘর্ষের পরের গতিশক্তি যদি সংরক্ষিত থাকে, তাহলে কি এটা স্থিতিস্থাপক সংঘর্ষ। আর যদি সংরক্ষিত না থাকে, তাহলে এটা কি? অস্থিতিস্থাপক সংঘর্ষ। আমরা ধরে নেই এটা একটা স্থিতিস্থাপক সংঘর্ষ, তাহলে আমরা এইরকম করে লিখতে পারি হাফ M1 U1 স্কোয়ার প্লাস হাফ M2 U2 স্কোয়ার ইজ ইকুয়াল টু কত? হাফ
m1 v1 স্কয়ার প্লাস হাফ m2 v2 স্কয়ার। এই যে ভাইয়া এই চিত্র থেকেই মূলত আমরা এই পরের সূত্রটা লিখলাম কিন্তু, অর্থাৎ গতিশক্তি যে সূত্র সেটা কিন্তু এই একই চিত্র থেকে। ওকে, তো এইখান থেকে পাইলাম। এখন ভাইয়া এইখান থেকে যদি আমি হাফ কমন নেই, তাহলে হাফ কমন নিলে আমার কি উভয় পাশ থেকে হাফটা বাদ যাচ্ছে না? হাফ যদি কমন নেই তাহলে দাঁড়াও ভেঙে দেখাই তোমাদের তাহলে। u1 স্কয়ার প্লাস m2 u2 স্কয়ার সমান সমান কি এখানে হাফ কমন নিলে কি থাকতেছে? m1 v1 স্কয়ার প্লাস m2 v2 স্কয়ার। হাফ হাফ কি যাচ্ছে? কাটা যাচ্ছে, তাই না? তারপরে তাহলে কি থাকতেছে? m1 u1 স্কয়ার প্লাস m2 u2 স্কয়ার ইজ ইকুয়াল টু কি m1 v1 স্কয়ার প্লাস m2 v2 স্কয়ার, তাই না? এখন থাকতেছে কি এটা। ওকে, এবার তাহলে ভাইয়া এবার এইখান থেকে তুমি একটা কাজ করতে পারো, সেটা হচ্ছে কি করতে পারো, তুমি আবারও সেম m1 গুলাকে এক পাশে আনো। তাহলে m1 u1 স্কয়ার মাইনাস m1 v1 স্কয়ার ইজ ইকুয়াল টু কি m2 v2 স্কয়ার মাইনাস m2 u2 স্কয়ার। ঠিক আছে, এইখান থেকে তাহলে এবার কি লিখতে পারি আমি? এখান থেকেও ভাইয়া তুমি প্রথমে m যদি কমন নাও, আমরা পরের লাইনে যদি যাই, m যদি আমি কমন নেই তাহলে আমি কি পাই? u1 স্কয়ার মাইনাস u2 স্কয়ার, এরকম না? সরি, u1 মাইনাস v1 স্কয়ার v1 স্কয়ার। তারপরে এখান থেকে আমি কি পাইতে পারি? এখানে m1, তাহলে m2 ইজ ইকুয়াল টু আমি কি পাই এখানে? v2 মাইনাস u2 v2 স্কয়ার মাইনাস u2 স্কয়ার। এই যে আমরা এইখান থেকে আগের এইখান থেকে আমরা কমন নিলে, আগে m1 কমন নিয়েছি, পরের বার m2 কমন নিয়েছি, নিয়ে আমরা কি এটা পাই, তাই না? এবার তুমি এই সমীকরণটাকে 2 নাম্বার সমীকরণ দাও। তোমার কি মনে আছে ভাই আমরা 1 নাম্বার সমীকরণ লিখে রাখছিলাম এইখানে এক জায়গায়? এই যে আমরা এইখানে যে একটা সমীকরণ লিখে রাখছিলাম 1 নাম্বার সমীকরণ, এবার তুমি ভাইয়া এইখানে 2 নং সমীকরণ ভাগ 1 নং সমীকরণ করো। 2 নং ভাগ 1 নং সমীকরণ। আচ্ছা, তোমাদের মনে প্রশ্ন আসতে পারে যে ভাইয়া এইগুলো আমরা কেন করতেছি, এই ক্যালকুলেশন কেন করতেছি? ভাইয়া এইটার উত্তর তুমি 2 মিনিট পরেই পাবা, ঠিক আছে? তো তুমি একটু ধৈর্য ধরে এই ক্যালকুলেশনটা দেখো, বোঝার চেষ্টা করো। পরবর্তীতে যখন বলবো তখন তোমার কাছে ক্লিয়ার হবে। আগেই আমি বলতেছি না, তুমি জাস্ট একটু লক্ষ্য করো, একটু অপেক্ষা করো, একটু ধৈর্য ধরে শুধু দেখো। আমি কি করতেছি ভাইয়া? 2 নং ভাগ 1 নং করতেছি। তাহলে 2 নং ভাগ 1 নং করার পর আমার এখানে কি থাকতেছে? m1 u1 স্কয়ার মাইনাস v1 স্কয়ার। নিচে আমার কি থাকতেছে? নিচেও কিন্তু আমার m1, এই যে সমীকরণটা দেখো, এখানে আমার কি থাকতেছে? m1 u1 মাইনাস v1, কি u1 মাইনাস v1। এইখানে আমার কি m2 এর ক্ষেত্রে কি থাকতেছে? এই যে m2 v2 স্কয়ার মাইনাস u2 স্কয়ার, তাই না? নিচে কি থাকতেছে আমার? v2 মাইনাস u2 ইন্টু m2। তুমি এই যে আমার এইখানে সমীকরণে 1 নম্বর সমীকরণে এইটাই আছে, ঠিক আছে? তো আমি কি করলাম? 2 নম্বর সমীকরণকে 1 নম্বর সমীকরণ দিয়ে ভাগ করলাম। তো এইখানে ভাগ করার পর আমার এইখানে দেখো তো কাটাকাটি যায় না? এইটা এটা কাটাকাটি যাচ্ছে, এটা কাটাকাটি যাচ্ছে। আর এইখানে যে ভাইয়া তুমি দেখো, এই যে এই অংশটুকুতে এটাকে যদি a ধরি, এটাকে যদি b ধরি, তাহলে কি a স্কয়ার মাইনাস b স্কয়ার। a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র কি? a প্লাস b a মাইনাস b। নিচে আমার কি a মাইনাস b আছে, তাহলে আমি a মাইনাস b কেটে দিতে পারবো। তাহলে আমি একবারে যদি লিখি তাহলে আমার উপরে থাকতেছে u1 প্লাস v1, এইখানে আমার থাকতেছে v2 প্লাস u2। ওকে, এবার কি করি ভাইয়া? এবার আমি v2টাকে এক পাশে রাখি, বাকি সবগুলাকে আলাদা পাশে নিয়ে যাই। v2টাকে এক পাশে রাখলে u1 প্লাস v1 মাইনাস u2, এই আমি এখানে একটা v2 পাইলাম। এখন এইটাকে যদি আমি 3 নাম্বার সমীকরণ ধরি, তাহলে ধরতে পারো। এবার দেখো ভাইয়া, আমি v2 থেকে কি পাইলাম ভাইয়া? আমি এই যে v2টা বাইর করলাম, এটার কাজ কি? এটার কাজ হচ্ছে আমি আপাতত এইটাকে v2টাকে আমি 1 নাম্বার সমীকরণে বসাই। তাহলে লেখো v2 এর মান 1 নং সমীকরণে বসাই। v2 এর মান যদি তুমি 1 নং সমীকরণে বসাও তাহলে কি পাবা দেখো তো? এই যে 1 নম্বর সমীকরণটা আছে, এইখানে 1 নম্বর সমীকরণ, এই যে v2 এর জায়গায় এইখানে, এই যে v2 এর জায়গায় তুমি কি বসাবা? v2 এর জায়গায় আমরা যে v2 এর মানটা পাইছি সেটা বসাবা। বাকি সবকিছু কিন্তু কি? বাকি সবকিছু কিন্তু কি? ঠিকই থাকবে। তাহলে বাকি সবকিছু যদি ঠিকই থাকে, তোমাদের তো খাতায় তোলা আছে, তাহলে তোমরা একটু খাতা থেকে একটু মিল করে লিখো। আমি একবারই লিখলাম m1
এখানে আমার কি থাকতেছে, এইখানে তো আমার কোনো সেন্স নাই, M1 V1 এই পর্যন্ত ঠিক থাকতেছে। পরের অংশে M2 V2 জায়গায় আমার কি লিখতেছি তাহলে, V2 জায়গায় আমি লিখতেছি U1 মাইনাস, সরি এখানে আমরা কি পেয়েছি U1 প্লাস V1, U1 প্লাস V1 মাইনাস U2, এটা পাইছি না, এই যে U2। আর আমার আরেকটা আছে কি U2, আরেকটা U2 কেন, এই যে এইখানে দেখো, এই যে আমার V2 র মান তো হচ্ছে এইটা, আবার পিছনে আবার আরেকটা কি U2 আছে তাই না, সেই U2টা আমি বসাইলাম। ওকে, U2টা আমি কি করলাম, বসাইলাম এইখানে, কেটেছে। ওকে, U2টার জায়গায় আমি এই যে U2 বসাইছি। ওকে, তাহলে এবার যদি তুমি ইয়া করো, এবার তুমি গুণ করে দাও, এটাকে গুণ করলে M1 U1 মাইনাস M1 V1, এইখানে তুমি কি পাচ্ছ ভাইয়া, M2 U1 প্লাস M2 V1 মাইনাস M2 U2। এখানে U2 U2 যদি তুমি হিসাব করো, একবারেই যদি লিখতে পারো তাহলে ভালো। U2 U2 কি 2U2, তাহলে 2U2 সাথে M2 গুণ করলে কি 2M2 U2। ঠিক আছে, বুঝতে পারছো এই পর্যন্ত? এই পর্যন্ত যদি বুঝে থাকো ভাইয়া, এবার তোমার জন্য সবকিছু সহজ। তুমি এবার আবার সেম জিনিসটা করো, এক পাশে হচ্ছে কি M1 U1 গুলাকে এক পাশে আনো, M1 গুলাকে কি এক পাশে আনো, তাহলে M1 U1, আর এইখানে থাকতেছে কি তোমার, এইখানে থাকতেছে তোমার হচ্ছে তাহলে M1 V1, এইখান থেকে তুমি এই যে U1টাকে এক পাশে আনো, তাহলে কি মাইনাস M2 U1। আবার এইখানে আছে কি তোমার হচ্ছে এইটাকে এইখানে যদি লিখো তাহলে লিখতে পারো, বা এইটাকে এই পাশে আনো যদি, তাহলে M1 V1 প্লাস M2 V1 মাইনাস হচ্ছে কি 2M2 U2। তাহলে এইখান থেকে তুমি কি করতে পারতেছো, এখান থেকে তুমি U1 কমন নিতে পারতেছো, তাহলে তোমার থাকতেছে কি M1 মাইনাস M2, তাই না? এখান থেকে যদি তুমি V1 কমন নাও তাহলে কি পাচ্ছ, M1 প্লাস M2, তাই না, মাইনাস 2M2 U2। ওকে, তাহলে এবার এই মাইনাস 2M2 U2টাকে তুমি এই পাশে আনো, M1 মাইনাস M2 ইন্টু U1 প্লাস 2M2 U2 ইন্টু কত, ইজ ইকুয়াল টু V1 ইন্টু কত M1 প্লাস M2। এবার ভাইয়া তুমি V1টাকে এক পাশে রাখো আর এই M1 প্লাস M2 দিয়ে ভাগ করে দাও। যদি ভাগ করে দাও তাহলে তুমি কি পাবা, V1 ইজ ইকুয়াল টু তুমি পাচ্ছ, এটাকে ভাগ করে যদি দেই তাহলে তুমি পাচ্ছ হচ্ছে M1 মাইনাস M2 ইন্টু কত U1 প্লাস 2M2 U2 ভাগ হচ্ছে কত M1 প্লাস M2, তাই না? এটাকে তুমি একটু সাজাই লিখো, সাজাই যদি লিখো তাহলে V1 ইজ ইকুয়াল টু কি M1 মাইনাস M2 M1 প্লাস M2 ইন্টু কত U1, ওকে, প্লাস 2M2 U2 ভাগ হচ্ছে কত, ভাগ হচ্ছে কত M1 প্লাস M2, এইটা তুমি পাইলা। এখন কথা হচ্ছে ভাইয়া, যদি এত কষ্ট করে আমি এই জিনিসটা বাইর করলাম, এটা আসলে কি, এই জিনিসটার কাজ কি, তাই না? এত কষ্ট করে আমি করলাম, এই জিনিসটার কাজ কি? এইটার কাজ হচ্ছে ভাইয়া, তুমি যে এইখানে দুইটা সংঘর্ষ ঘটাই দিলা, তুমি যে এইখানে এই যে দুইটা সংঘর্ষ ঘটাই দিলা, সংঘর্ষ ঘটাই দেওয়ার পর কি হইতেছে, তোমার একটা M1 বস্তু V1 বেগে আর M2 গাড়িটা V2 বেগে যাচ্ছে। এখন ভাইয়া তোমার পরীক্ষায় যদি তোমাকে বলে দেয় যে দুইটা গাড়ি এত আদি বেগে চলতেছে, এত বেগে চলতেছে, ধাক্কা খাওয়ার পর তারা হচ্ছে কি করতেছে, তারা দুইজন আলাদা হয়ে গেল এবং প্রথম গাড়ি V1 এবং দ্বিতীয় গাড়ি V2 বেগে চলতেছে, তাহলে তুমি V1 এর বেগ নির্ণয় করো। তখন তুমি কিভাবে V1 এর বেগ নির্ণয় করবা, সেই সূত্রটাই আমরা এখানে আনলাম। তখন তুমি তাহলে V1 এর মান কিভাবে নির্ণয় করবা, দেখো ভাইয়া, V1 এর মান তুমি এখানে মানগুলা বসাই দিলেই পারবা। তোমার প্রথম গাড়ি দ্বিতীয় গাড়ির বেগ তো দেওয়াই থাকবে, আদি বেগ তো দেওয়াই থাকবে। তাহলে এই যে প্রথম গাড়ির আদি বেগ দেওয়া আছে, প্রথম গাড়ির এখানে সে দ্বিতীয় গাড়ির আদি বেগ দেওয়া আছে, তাই না? তাহলে তুমি এইখান থেকেই তো পারতেছো, প্রথম গাড়ি এবং দ্বিতীয় গাড়ি দুইটা গাড়ির আদি বেগ দেওয়া আছে, তাহলে তুমি এইখান থেকে কি তুমি প্রথম গাড়ির শেষ বেগ নির্ণয় করতে পারবা না? পারবা। এখন ভাইয়া তোমার কি পরীক্ষায় শুধু প্রথম গাড়ির শেষ বেগ আসবে না, এমনও তো হতে পারে তোমাকে বলতেছে যে দ্বিতীয় গাড়ির শেষ বেগ কত। এখন দ্বিতীয় গাড়ির শেষ বেগ V2 সমান কি, V2 সমান কি, এখন তুমি আমাকে বলো যে ভাইয়া আমি আগের মতো এত দূর করে আসবো, হ্যাঁ তুমি করতে পারো, কিন্তু তুমি চাইলে না করেও হচ্ছে লিখতে পারো। কিভাবে লিখতে পারো ভাইয়া, তুমি একটু দেখো নিচে, দেখো ভাইয়া M1 প্লাস M2 কি সেম, তাই না? তোমার দুই ক্ষেত্রেই M1 প্লাস M2 লেখা লাগবে, M1 প্লাস M2, ঠিক আছে? এইভাবে তুমি লিখো M1 প্লাস M2। এইখানে দেখো তো ভাইয়া V1 এর ক্ষেত্রে কি হয়েছে, V1 এর ক্ষেত্রে হয়েছে ভাইয়া M1 মাইনাস M2, তুমি M1 থেকে কি করছো M2 কে বিয়োগ করছো।
তার মানে কি তুমি হিসাব করতেছো V1 এ, তাহলে তুমি প্রাধান্য দিতেছো কাকে? তুমি M1 কে, তাই না? এবার আমি হিসাব করতেছি V2 অর্থাৎ দ্বিতীয় গাড়ি, তাহলে এবার আমি কাকে প্রাধান্য দিব? দ্বিতীয় গাড়ির ভরকে প্রাধান্য দিব। তাহলে M2 বিয়োগ M1। এখন দেখো ভাইয়া, তুমি এইখানে কি করছো? M1 এর জন্য তুমি এইখানে লিখছো কি U1 অর্থাৎ প্রথম গাড়ির শেষ বেগ এর সাথে প্রথম গাড়ির আদি বেগ, তাই না? তাহলে তুমি এইখানে এখন কি লিখবা? এইখানে তুমি V2 লিখছো, তার মানে দ্বিতীয় গাড়ির শেষ বেগ ইন্টু দ্বিতীয় গাড়ির আদি বেগ, এই পর্যন্ত লিখছো। এখন দেখো ভাইয়া, এইখানে তোমার V1 আর U1 শেষ, তাহলে বাকি থাকতেছে কি? M2 আর U2, তাই না? M2 আর U2, এই জন্য তুমি এইখানে লিখছো M2 আর U2। এখন তুমি এইখানে V2 আর U2 শেষ, তাহলে তোমার বাকি আছে কি? M1 U1। ওকে, সামনে একটা কি 2 দিয়ে গুণ করে দিলা। ওকে, এইটা যদি বুঝে থাকো এখন, তাহলে আমার মনে হয় না যে তোমার পরীক্ষার হলেও যে V1, ধরো তোমাকে V1 বেগ নির্ণয় করতে বললো বা V2 বেগ নির্ণয় করতে বললো, তুমি কি পরীক্ষার হলে হচ্ছে এইভাবে ক্যালকুলেশন করে আসবা? কোনো দরকার নাই ভাইয়া, তুমি ডিরেক্ট আমরা জানি দিয়ে সূত্র দিয়ে এটা লিখতে পারো, কোনো সমস্যা নেই, তাই না? কোনো সমস্যা নেই। তাহলে তুমি এখান থেকে V1 আর V2 কিভাবে আসলো বা কিভাবে আসলো সেটা তো তোমাদের দেখাই দিছি। এইখান থেকে কিভাবে মেয়াদ আসতে পারে বা পরীক্ষার হলে তুমি কিভাবে সূত্রটা মনে রাখবে সেটাও আমি তোমাদের দেখাই দিছি। ঠিক আছে ভাইয়া? এবার তুমি যদি একটু দেখো, এবার এবার তুমি একটু লক্ষ্য করো যে আমি লিখতেছি কি M1 প্লাস M2। ওকে, যদি তোমাকে ভাইয়া পরীক্ষার হলে বলে দেয় যে দুইটা গাড়ির বেগ হচ্ছে কি, দুইটা গাড়ির ভর সমান, যদি তোমাকে বলে যায় যে দুইটা গাড়ির ভর সমান, তাহলে সংঘর্ষের পর প্রথম গাড়ির শেষ বেগ কত হবে বা দ্বিতীয় গাড়ির শেষ বেগ কত হবে? তাহলে যদি তোমাকে বলা হয় যে গাড়ি দুইটার ভর সমান, তাহলে প্রথম গাড়ি সংঘর্ষের পর প্রথম গাড়ির শেষ বেগ কত? V1 কত হবে? তুমি M1 প্লাস M2 যদি সমান হয়, তুমি ভাইয়া এইখানে M1 এর জায়গায় তাহলে M2 বসাইতে পারবা না? পারবা। যদি এখানে M2 বসাও, তাহলে এইখানে তোমার থাকতেছে কি বলতো? এইখানে উপরে থাকতেছে তোমার 0, নিচে হচ্ছে কত? M1 প্লাস M2 বা 2 M2 যাই লিখো না কেন ইন্টু কত? U1। তার মানে এইখানে তুমি পুরা জিনিসটাই কি পাইতেছো? এই অংশটুকুতে পুরা তুমি এই অংশটুকু পুরা 0 পাইতেছো, তাই না? আর এইখানে কি থাকতেছে তোমার তাহলে? এইখানে থাকতেছে 2M2 U2, তাই না? এইখানে নিচে M1 প্লাস যদি M2 যদি সমান হয়, তাহলে এইখানে আমি কি 2M2 লিখতে পারি না? লিখতে পারি, কারণ এই যে M1 আর M2 সমান। তাহলে এখানে আমি M1 এর জায়গায় M2 বসাইলে 2M2, তাহলে 2M2 M2 যদি কাটা যায়, তাহলে কি থাকতেছে ভাইয়া? V1 ইজ ইকুয়াল টু কি থাকতেছে দেখো তো, এইখানে শুধু U1 বাকি থাকতেছে না, U2 বাকি থাকতেছে না? তাহলে V1 ইজ ইকুয়াল টু U2। এইটা থেকে তুমি কি বুঝলা? এইটা থেকে তুমি বুঝলা যে যদি আমাকে বলা হয় যে দুইটা গাড়ির ভর কি, দুইটা গাড়ির ভর সমান, সেক্ষেত্রে সংঘর্ষ হলে প্রথম গাড়ির শেষ বেগ হবে দ্বিতীয় গাড়ির আদি বেগের সমান। প্রথম গাড়ির শেষ বেগ কত হবে? দ্বিতীয় গাড়ির আদি বেগের সমান। ওকে, প্রথম গাড়ির শেষ বেগ কত হবে? দ্বিতীয় গাড়ির আদি বেগের সমান। ঠিক তেমনি ভাবে দ্বিতীয় গাড়ির শেষ বেগ হবে প্রথম গাড়ির আদি বেগের সমান। দ্বিতীয় গাড়ির শেষ বেগ হবে কি? প্রথম গাড়ির আদি বেগের সমান। বুঝতে পারছো? যদি এইটা ভালোভাবে মনে রাখো ভাইয়া, তাহলে তোমাদের এমসিকিউ করার সময় খুব সহজেই তুমি অ্যান্সার করতে পারবে। এমসিকিউ এর ক্ষেত্রে স্যাররা এইরকম টেকনিক ইউজ করবে, বলবে যে দুইটা গাড়ির ভর সমান এবং প্রথম গাড়ি আদি বেগ এত, দ্বিতীয় গাড়ির আদি বেগ এত, সংঘর্ষের পর প্রথম গাড়ির শেষ বেগ কত? তাহলে সংঘর্ষের পর প্রথম গাড়ির শেষ বেগ কত হবে? দ্বিতীয় গাড়ির আদি বেগের সমান, কারণ যেহেতু ভর সমান। আবার সংঘর্ষের পর দ্বিতীয় গাড়ির আদি বেগ কত হবে? শেষ বেগ কত হবে? দ্বিতীয় গাড়ির শেষ বেগ হবে প্রথম গাড়ির আদি বেগের সমান। বুঝতে পারছো? এবার আসো ভাইয়া, আমরা তাহলে এই রিলেটেড একটা ম্যাথ করি। এখান থেকে কি আমি তোমাদের সামারি লিখে দিব? সামারি যদি লিখে দেই, M1 ইজ ইকুয়াল টু M2 হলে প্রথম গাড়ির শেষ বেগ V1 ইজ ইকুয়াল টু কি হবে? দ্বিতীয় গাড়ির আদি বেগের সমান। V2 হবে কি? প্রথম গাড়ির আদি বেগের সমান। ওকে, ঠিক আছে? ওকে, এবার আসো আমরা একটা ম্যাথ করি। এই ম্যাথ করলে তোমাদের সংঘর্ষ সম্পর্কে মূলত জ্ঞানটা আরো কি হবে? ক্লিয়ার হবে। তোমাদের সংঘর্ষ সম্পর্কে তোমাদের কনসেপ্টটা কি হবে? ক্লিয়ার হবে। তো আসো, 40 কেজি ভর এবং 60 কেজি ভরের দুইটা বস্তু যথাক্রমে 10 মিটার পার সেকেন্ড এবং 5 মিটার পার সেকেন্ড বেগে পরস্পর বিপরীত দিকে, কোন দিকে? পরস্পর বিপরীত দিকে আসার সময় একে অপরকে ধাক্কা দিল। এই যে ভাইয়া পরস্পর বিপরীত দিক, এইটা কিন্তু তোমাদের পরীক্ষার জন্য মানে কি বলবো, যদি তুমি এই অংশটুকু যদি মিস করে যাও বা এই অংশটুকু যদি তুমি গুরুত্ব না দাও, তাহলে তোমার পুরো অঙ্কটাই ভুল হবে। যেমন তোমাকে কি বলছে? পরস্পর বিপরীত দিকে, অর্থাৎ এইখানে যদি এইটা যদি 40 কেজি ভরের বস্তু হয়,
এটা যদি 40 করে কেজি ভরের বস্তু হয়, 40 কেজি ভরের বস্তুটা কোন দিকে যাচ্ছে? এই দিকে। 60 কেজি ভরের বস্তুটা কোন দিকে আসতেছে বলো তো ভাইয়া? 60 কেজি ভরের বস্তুটা আসতেছে তোমার এই দিকে। ওকে, পরস্পর কি বিপরীত দিকে, একজন এইদিকে গেলে আরেকজন কি এইদিকে আসতেছে। তার মানে কি তারা মুখোমুখি সংঘর্ষ হয়েছে। তোমার পরীক্ষায় আবার বলে দিতে পারে যে মুখোমুখি সংঘর্ষ। তাহলে এই সংঘর্ষের ক্ষেত্রে ভাইয়া তুমি যদি এই 40 কেজি বস্তুটার বেগটাকে যদি তুমি ধনাত্মক ধরো, তাহলে ভাইয়া সেম তোমাকে এই 60 কেজির বেগটাকে কি ধরা লাগবে? ঋণাত্মক বেগ ধরা লাগবে। ওকে, তাহলে এইটা তাহলে তোমাকে, তাহলে তুমি লেখো এখন যে M1 বস্তুর ভর কত? 40 কেজি। M1 বস্তুর আদিবেগ কত? 10 মিটার পার সেকেন্ড। M2 বস্তুর ভর কত? 60 কেজি। M2 বস্তুর বেগ যদি আমরা U2 ধরি, তাহলে U2 কত? -5 মিটার পার সেকেন্ড। কেন -5 বুঝছো? কারণ একজনের দিকটা এইদিকে হলে আরেকজনের দিকটা কি এই দিকে, অবশ্যই তাদের দিক কি বিপরীত। তার মানে একজনকে আমরা পজিটিভ ধরলে আরেকজনকে আমাদের কি ধরা লাগবে? নেগেটিভ ধরা লাগবে। এবার দেখো কি বলছে, ধাক্কার পর বস্তুদ্বয় একত্রে যুক্ত হয়ে কত বেগে চলবে। তার মানে ধাক্কার পর কি হয়েছে? তার মানে তাদের মধ্যে যে সংঘর্ষ হয়েছে, ধরো এইখানে এই যে তাদের সংঘর্ষ, সংঘর্ষের পর তারা একই সাথে যাচ্ছে। তারা কি একত্রে যুক্ত হয়ে তারা কিন্তু সংঘর্ষের পর তারা কি হয় নাই? আলাদা হয় নাই। তারা সংঘর্ষের পর একত্রে যুক্ত হয়েই চলতেছে। তাহলে সংঘর্ষের পর যদি দুইজনে একই সাথে যুক্ত হয়ে চলতেছে বা যেদিকেই চলুক, সেক্ষেত্রে তোমার কি তাহলে সংঘর্ষের পর তাদের দুইজনারই বেগ কি সেম? যেহেতু দুইজন একই সাথে যাচ্ছে, তাহলে যদি দুইজন একই সাথে যায় তাহলে তাদের বেগকে আমরা কি ধরতে পারি? বেগ ভি ধরতে পারি। দুইজনারই বেগ কি? ভি। এখন দুইজনারই বেগ যদি ভি হয়, তাহলে ভাইয়া তুমি এখন ম্যাথটা করে ফেলো। তুমি কি জানো? সংঘর্ষের আগের ভরবেগ M1U1 প্লাস M2U2 ইজ ইকুয়াল টু কি জানো? M1V1। কারণ এখানে দুইজনারই বেগ কি সেম, তাহলে M1V প্লাস M2V। শেষ বেগ কি দুইজনারই সমান, কারণ দুইজন ধাক্কা লেগে একই সাথে যাচ্ছে। ওকে, এখান থেকে তুমি ভি কমন নিতে পারো। ভি যদি কমন নাও, তাহলে এইখানে ভি কমন নিলে এখানে তোমার কাছে থাকতেছে কি? M1 প্লাস M2। এইখানে তোমার এইখানে তাহলে তুমি মান বসাইতে পারো। M1 এর মান কত ছিল? 40, বেগ ছিল 10, প্লাস M2 এর মান কত ছিল? M2 এর মান ছিল 60, বেগ ছিল হচ্ছে কত? -5। ঠিক আছে, তাহলে এইখানে তুমি কত পাচ্ছ? 400 মাইনাস হচ্ছে কত? 300। ঠিক আছে, ইন্টু কত? V1। এইখানে কত? 40 প্লাস 60। ওকে, তাহলে এইখানে কি পাচ্ছ? 100 ভি ইন্টু কত? 100। তাহলে বেগ ভি সমান কত পাচ্ছ তুমি? 1 মিটার পার সেকেন্ড। তাহলে সংঘর্ষের পর তারা কত বেগে যাচ্ছে? সংঘর্ষের পর তারা 1 মিটার পার সেকেন্ড বেগে যাচ্ছে। তাহলে সংঘর্ষের পর তারা একত্রে যুক্ত হয়ে কত বেগে যাচ্ছে? 1 মিটার পার সেকেন্ড বেগে যাচ্ছে। ওকে, এখন তাহলে এই অঙ্কের মাধ্যমে তোমরা আগের অঙ্কের মাধ্যমে হচ্ছে দেখছো, আগের এই ক্যালকুলেশনের মাধ্যমে সংঘর্ষের পর যদি বস্তুদ্বয় আলাদা হয়ে যায় তখন আমরা বেগ কিভাবে নির্ণয় করব, এটা তোমরা পারছো। আবার সংঘর্ষের পর যদি তারা একই সাথে লেগে যদি চলতে শুরু করে, তাহলে আমরা কিভাবে বেগ নির্ণয় করব সেটাও তোমরা দেখতে পেলে। তাহলে তুলনামূলক সহজ কোনটা? যদি সংঘর্ষের পর তারা একসাথে লেগে চলতে শুরু করে, তাহলে এই ধরনের বেগকেই মূলত আমরা কি, এই ধরনের বেগ নির্ণয় করাই মূলত সহজ, তাই না? পরবর্তী লেকচারে আমরা এই অধ্যায়ের বাকি টপিক নিয়ে কথা বলবো। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।